এপ্রিল 2019 একটি মাদ্রাসার ছাদের উপর একটি মেয়ের গায়ে আগুন জ্বলছে। মেয়েটি বাঁচাও বাঁচাও বলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। মেয়েটির গায়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। মেয়েটি যন্ত্রণায় ছটফট করছে। সবার প্রচেষ্টায় একসময় আগুন নিভানো হলো, অ্যাম্বুলেন্সও চলে আসলো। ততক্ষণে মেয়েটির গায়ের প্রায় 80% অংশ পুড়ে গিয়েছে। সবাই বলছে মেয়েটি নাকি আত্মহত্যা করতে চেয়েছে, তাই সে তার নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, কেন বা কী কারণে মেয়েটি আত্মহত্যা করবে, তাও আবার মাদ্রাসায় এসে? আজকে তো এই মেয়েটি আলিম পরীক্ষা দেওয়ার জন্য এখানে এসেছে, তবে পরীক্ষা দিতে এসে কেন সে আত্মহত্যা করবে? নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য বা ঘটনা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আসাদুজ্জামান। একবার ভাবুন তো, মাত্র 19 বছরের একটি মেয়ে, যে কিনা আর 5টা মেয়ের মতোই অনেক স্বপ্ন নিয়ে আলিম পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় এসেছে। পরীক্ষার হলে ঢোকার ঠিক আগ মুহূর্তে তাকে ফুসলিয়ে ছাদের উপরে নিয়ে যাওয়া হয়, আর সেখানে ওত পেতে ছিল 4 থেকে 5 জন বোরকা পরা লোক। সেখানে মেয়েটিকে তারা আটকে ফেলে এবং তার কাছে একটি সাদা কাগজ দিয়ে বলে সেখানে সই করতে। মেয়েটি সই করতে রাজি না হলে তার গায়ে কেরোসিন ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয়। একবার চিন্তা করেছেন মানুষ কতটা বর্বর হলে এই ধরনের কাজ করতে পারে? এটি কোনো থ্রিল মুভির ঘটনা নয়, এটি আমাদের দেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যা কিনা সেই সময় সারা দেশকে কাঁপিয়ে দিয়েছিল। এই ঘটনাটি ঘটেছিল 6 এপ্রিল 2019 সালের ফেনীর সোনাগাজী শহরে। যেই মেয়েটি তার নিজের ইজ্জত বাঁচাতে এবং অন্যায়ের সাথে আপোষ না করার কারণে তাকে আগুনে পুড়ে মরতে হয়েছিল, আর সেই মেয়েটি হলো ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি, যাকে দিবালোকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তাহলে চলুন এবার ঘটনাটি শুরু করা যাক একদম শুরু থেকে। তার জন্ম ফেনী জেলার সোনাগাজী পৌরসভার উত্তর চরচান্দিয়া গ্রামের এক অত্যন্ত ধার্মিক পরিবারে। তার বাবা AKM মুসা মানি, তিনি পেশায় ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক, আর মা গৃহিণী শারমিন আক্তার। তারা 3 ভাই ও বোনের মধ্যে নুসরাত ছিল সবার চোখের মণি, সবাই তাকে বেশ ভালোবাসত। নুসরাত সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ছিলেন। আলিম পরীক্ষা হচ্ছে HSCর সমমান। ঘটনাটির সূত্রপাত হয়েছিল 2019 সালের 17 মার্চ। নুসরাত জাহান রাফির মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন সিরাজউদ্দৌলা, যাকে স্থানীয় মানুষরা বেশ ধার্মিক এবং মুরব্বী হিসেবে মানত। রাফি যখন একদিন মাদ্রাসায় আসে ক্লাস করার জন্য, তখন এই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তার পিয়নকে দিয়ে রাফিকে তার কক্ষে ডেকে নেন এবং এই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা রাফির সাথে বিভিন্ন কথার ছলে তার গায়ে আপত্তিকরভাবে হাত দেন এবং শ্লীলতাহীনের চেষ্টা করে। রাফি কোনো রকম সে অধ্যক্ষের রুম থেকে বেরিয়ে এসে সাথে সাথে তার মা ও বাবা এবং বড় ভাই নোমানকে জানান। সাধারণত আমাদের সমাজে দেখা যায় এই ধরনের ঘটনা ঘটলে আমাদের পরিবারগুলো সেই সব ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করে, কারণ তারা মনে করে এতে তাদের সম্মানহানি হবে এবং মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে না। আরও নানান অনেক কারণ থাকে, তাই তারা লোকলজ্জার ভয়ে এইসব বিষয় চেপে যান। আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশে প্রায় প্রতিদিন বিভিন্ন স্থানে, যেমন গণপরিবহন, স্কুল, মাদ্রাসা ইত্যাদি জায়গায় প্রায় 81.6% নারী যৌন হয়রানি এবং বিভিন্ন সহিংসতার সম্মুখীন হন। এর মধ্যে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ শিক্ষার্থী এবং শিক্ষকদের দ্বারা প্রায় 74% নারী শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হন। যাই হোক, চলুন ফিরি মূল ঘটনায়। সেদিনই নুসরাত জাহান রাফির মা শিরিন আক্তার তাকে নিয়ে স্থানীয় একটি থানায় মামলা করেন। সেই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মেয়ের শ্লীলতাহীনের জন্য পুলিশ সিরাজকে গ্রেফতার করে কারাগারে পাঠান। তখন থেকে শুরু হয় আসল কাহিনী। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সাথে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাছাড়া তার মাদ্রাসা তার বেশ কিছু অনুসারী ও ভক্ত ছিল। সিরাজের আদেশে সেই নেতারা এবং তার অনুসারীরা নুসরাত জাহান রাফির পরিবারের উপরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকে যাতে তারা মামলাটি তুলে নেয়। আবার এইদিকে নুসরাত জাহান রাফির আলিম পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে। এত বছরের সাধনা, মেয়ের কেরিয়ার কথা চিন্তা করে তারা ভাবলো যে মেয়েকে তারা আলিম পরীক্ষা দেওয়াবে। দিনটি ছিল 6 এপ্রিল 2019। তার বড় ভাই নোমান মাদ্রাসার গেটে নামিয়ে দিয়ে আসে। নুসরাত জাহান রাফি যখন পরীক্ষা দেওয়ার জন্য তার হলের দিকে যাচ্ছিল, তখনই তার এক সহপাঠী, যার নাম চম্পা, সে বলে তার বান্ধবী নিশাতকে মাদ্রাসার সাইক্লোন সেন্টারের উপরে কে বা কারা জানি মারধর করছে। রাফি এই কথা শুনে বান্ধবীকে বাঁচানোর জন্য সে সাইক্লোন সেন্টারের ছাদে উঠে, আর সেখানে আগে থেকে ওত পেতে থাকা 4 থেকে 5 জন বোরকা পরা লোক
তাকে আটকে ফেলে এবং তাকে আটকে ফেলে বলে যে এই সাদা কাগজে তুমি সই করো, আর মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে মামলা করেছ তা তুমি উঠিয়ে নাও। কিন্তু সাহসী নুসরাত তাদের কথায় সায় দেয়নি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আমি এই লম্পটের বিরুদ্ধে করা মামলা কখনোই তুলে নিব না। যদি এতে আমার প্রাণ যায় যাক, আমি তার পরোয়া করি না। এই কথা বলা মাত্রই সেই বোরকা পরা 4-5 জন নুসরাতকে ঘিরে ধরে এবং নুসরাতের বুকের উপর থেকে ওড়না নিয়ে সে ওড়না দিয়ে নুসরাতের হাত পা বেঁধে ফেলে এবং পূর্ব প্ল্যান অনুযায়ী আগে থেকে আনা কেরোসিন নুসরাতের গায়ে ঢেলে দেয় এবং নুসরাতের গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে সে 4-5 জন দৌড়ে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে তারা ছাত্রদের সাথে মিশে যায়। সেখান থেকে তারা চিৎকার করতে লাগে নুসরাত আত্মহত্যা করতে চেয়েছে, তাই সে নিজেই নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। শতকরা শরীরের 80% অংশ পুড়ে যাওয়া নুসরাত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যন্ত্রণায় ছটফট করছে। আর এইদিকে স্থানীয় পুলিশরা মামলাটি নিলেও এটিকে নুসরাতের আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালাতে লাগে। কিন্তু ইতিমধ্যেই সারা দেশের মানুষ এই খবর পেয়ে ফুলে ফেঁপে উঠেছে। তারা বিভিন্ন জায়গায় নুসরাতের হত্যাকারীর সঠিক বিচার পাওয়ার জন্য আন্দোলন মিছিল শুরু করে দিয়েছে। দেশের এই বেগতিক অবস্থা দেখে আন্দোলনের মুখে প্রশাসন এই মামলাটিকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করে। পিবিআই প্রধান বনজ কুমারের নির্দেশে একটি বিশেষ টিম গঠন করা হয় এবং সেই টিমটি ফেনীতে পাঠানো হয়। ফেনীতে তারা এসে ফরেনসিক তদন্ত শুরু করে। প্রথমে সেই মাদ্রাসা সাইক্লোন সেন্টার থেকে সেই কেরোসিনের জার এবং কিছু বোতল সংগ্রহ করে। এরপর পিবিআই একে একে সিরাজের ঘনিষ্ঠ ছাত্র যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের মধ্যে শাহাদাত হোসেন শামীম এবং নুরুদ্দিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাদের জেরা শুরু করে এবং তাদের জবানবন্দিতে এমন সব বিষয় বেরিয়ে আসে যা শুনলে আমার মতো আপনারাও আটকে উঠবেন। নুসরাতকে হত্যার সম্পূর্ণ মাস্টার প্ল্যানটি হয়েছিল জেলের মধ্যে। একবার চিন্তা করেন, যে জেলখানায় অপরাধের দায়ে অপরাধীদের আটকে রাখা হয় সে জেলখানার মধ্যেই অপরাধ করার সূত্রপাত হত্যাকাণ্ডের মতো মাস্টার প্ল্যান সেখানেই বসে বসে করা হয়। কল্পনা করা যায় সামনে যেতে যেতে আরও এমন অনেক কিছু অপেক্ষা করছে যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকুন এবং শেষ অবধি ভিডিওটা দেখুন। আর প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং একটি লাইক দিন। আপনার ভালো লাগা না লাগা অথবা যে কোনো তথ্য আমাদের কমেন্টসে গিয়ে কমেন্ট করতে পারেন। আপনাদের একটি কমেন্টস আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। 4 এপ্রিল জেলখানার ভিতরেই দেখা করতে যায় সিরাজের 2 ঘনিষ্ঠ ছাত্র শামীম আর নুরুদ্দিন। আর সেখানে বসেই তারা একটি প্ল্যান করে এবং সিরাজ তাদের নির্দেশ দেয় তারা যেন স্থানীয় যে আওয়ামী লীগের নেতাদের সাথে সিরাজের ঘনিষ্ঠতা আছে তাদেরকে নিয়ে গিয়ে মামলাটি তুলে নেওয়ার জন্য নুসরাতের পরিবারের উপর চাপ প্রয়োগ করে বা ভয় দেখায়। আর যদি ভয় ও হুমকিতে কাজ না হয়, তারা যদি মামলাটি তুলে না নেয়, তাহলে যাতে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে ফেলা হয় এবং এই ঘটনাটিকে আত্মহত্যা বলে চারদিকে ছড়িয়ে দেয়। তারপর তারা বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসতে লাগলে যখন নুসরাতের পরিবার তাদের হুমকি ধামকিতে কর্ণপাত না করে মামলাটি তুলতে অস্বীকার জানায়, তখনই শামীম ও নুরুদ্দিন পূর্ব প্ল্যান অনুযায়ী তাদের কাজ শুরু করে দেয়। তারা মুক্তা নামের একজনের কাছ থেকে 1000 টাকার বিনিময়ে কেরোসিন এবং কিছু বোরকা সংগ্রহ করে নুসরাতকে হত্যা করার সময় সে ছাদে পাহারা দিচ্ছিল কামরুন নাহার মনি এবং জাবেদ নামের একজন। তাদের দায়িত্ব ছিল তারা সিঁড়িঘরে পাহারা দিবে যাতে উপরে অপরিচিত কেউ ঢুকতে না পারে। আর এদিকে শামীম এবং নুরুদ্দিন এবং তার সাথে আরও 4-5 জন ব্যক্তি বোরকা পরে ছাদে অপেক্ষা করবে। যখনই নুসরাত ছাদে যাবে তখনই তাদের প্ল্যান মোতাবেক নুসরাতকে ঘিরে ফেলবে এবং নুসরাতের কাছ থেকে সে মামলাটিকে মিথ্যা বলে প্রত্যাহারের চাপ দিবে এবং একটি সাদা কাগজ এগিয়ে দিয়ে বলল, এখানে তুমি সই করো যে এই মামলাটি তুমি প্রত্যাহার করছো। কিন্তু সাহসী নুসরাত যখন তাদের কথা রাজি হলো না, তখনই তারা প্ল্যান মোতাবেক তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং এটাকে সবার মাঝে আত্মহত্যা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। পিবিআইয়ের কঠিন জেরার মুখে শামীম এবং নুরুদ্দিন 164 ধারায় তাদের নিজেদের অপরাধ স্বীকার করে নেয়। এবার জানবো এই বিচার ব্যবস্থা শেষ পর্যন্ত কি হয়েছিল। আমরা সাধারণত জানি আমাদের দেশের যে কোনো একটি ঘটনা বা বিচার শেষ হতে প্রায় কয়েক বছর লেগে যায়, কিন্তু নুসরাত হত্যা মামলাটি ছিল সম্পূর্ণ ভিন্ন, যা কিনা দেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে আছে। মাত্র 61 দিন কর্মদিবসের মধ্যে নুসরাত
মামলা রায় ঘোষণা করা হয়। 2019 সালের 24শে অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এই মামলাটির রায় ঘোষণা করেন। আদালত মূল হোতা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ আরও মোট 16 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করেন এবং আরও অতিরিক্ত 1 লাখ টাকা করেও তাদের জরিমানা ধার্য করা হয়। আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটছে, যেগুলি অনেক সময় আমাদের প্রকাশ্যে আসে, আমরা জানতে পারি। আর এরকম অনেক ঘটনা আছে যা কিনা আমাদের পরিবারের বাবা মা নিজেদের সেফটি এবং লোকলজ্জা ভয়ে সেগুলিকে চেপে যায়। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।